গোয়া বিজেপির সরকার, গোয়ায় দুয়ারে সরকার মডেল আমাদের সরকারের, ওটাকে বিজেপির সরকার কপি করে ওখানে চালাচ্ছে। সুতরাং বাংলা মডেল কেউ মানুক আর না মানুক, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা প্রমাণিত। হ্যাঁ, এটা সবে শুরু। আমি তো নির্বাচনের পর থেকেই একটা কথা আপনাদের বলছি যে এত সংখ্যক বিধায়ক পশ্চিমবঙ্গ থেকে তারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যদি সায় দেন, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা বিজেপি হারিয়ে ফেলতে পারে। কিন্তু আমরা দলের যে ছাঁকনি, দলের সর্বোচ্চ নেতৃত্ব, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে যিনি দলে এসেছেন তাকেও আমরা দলে স্বাগত জানিয়েছি, এবং এটাই তো হওয়ার ছিল। রবীন্দ্রনাথ বলেছেন, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলা দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। বাবুল সুপ্রিয়রা তার ব্যতিক্রম নন। এরকম বহু বিজেপি সাংসদ আছেন যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছেন, যারা বুঝতে পেরেছেন যে বিজেপি দলটা আসলে বর্বর জুমলা পার্টি, বিজেপি দলটা আসলে করা যায় না। বিজেপি দল যে মতাদর্শ নিয়ে আমরা যারা বাংলার ছেলে, বাংলার মানুষ, আমরা বুঝেছি যে বিজেপি দলটা একটা বাংলাদ্রোহী দল, বাংলা বিরোধী দল। তো বাবুল সুপ্রিয় যথেষ্ট এমিনেন্ট পার্সোনালিটি, উনি যথেষ্ট গানও করেন এবং অভিনয়ও করেন, এবং সেই জায়গা থেকে বাংলার সংস্কৃতি জগতের সাথে ওনার যোগাযোগ আছে। সেই জায়গা থেকে তিনি আমাদের দলে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। নীতিগতভাবে দেখার কিছু নেই। নীতিগতভাবে তিনি এসেছেন, সেটা তার নীতির ব্যাপার। তিনি বুঝতে পেরেছেন রাজনীতিতে, দেখো রাজনীতিতে মানুষ আসে তার কারণ মানব জনসেবা করবার জন্য। উনি বুঝতে পারছেন যে বিজেপিতে থেকে পাবলিককে সার্ভিস দেওয়া যাচ্ছে না। আজকে বলো না, 2014 সালে যে দলটা বলেছিল আব কি বার মোদির সরকার বলে, ক্ষমতায় আসবার পরে বিজেপি সরকার কতবার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম গতকালকেও বাড়িয়েছে। সুতরাং পাবলিক সার্ভিস দিতে না পারা একটা রাজনৈতিক দল শুধুমাত্র দাঙ্গার কথা বলে, শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এবং গণতন্ত্রকে হত্যা করে সারা ভারতবর্ষ জুড়ে যে লুটতরাজ বিজেপি চালাচ্ছে, সেই জায়গা থেকে কোনো সভ্য মানুষের পক্ষে বিজেপি দলটা করা সম্ভব নয়। আজকে বাবুল সুপ্রিয়কে দেখছেন, কালকে হয়তো আরও বড় মাপের কাউকে দেখবেন, তারা তো দাঁড়িয়ে রয়েছেন লাইনে। সুতরাং এটা সবে শুরু। ফানুস কতদিন আকাশে থাকে? আকাশে যখন একটা গ্যাস বেলুনকে তুমি তোলো, গ্যাস বেলুনটা কিছুক্ষণের সময়ের জন্য সেই গ্যাস বেলুন আকাশে থাকে, তারপরে সেই গ্যাস বেলুনের গ্যাস যখন কমে যায়, বেলুনটা মাটিতে নেমে আসে। বিজেপি দলটা টাকা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সেই গ্যাস বেলুনটাকে আকাশে তুলেছিল। কিসের গ্যাস বেলুন? না, বলেছে বছরে 2 কোটি চাকরি দেবো। 2014 সাল থেকে আজকে পর্যন্ত 14 কোটি ভারতবর্ষের মানুষ চাকরি পায়নি। বলছি না, চাকরিতে ছিল, চাকরি চলে গেছে, বেকার তৈরি করেছে কেন্দ্রের মোদী সরকার। সুতরাং টাকা দিয়ে, পয়সা দিয়ে কিছু সময়ের জন্য কিছু মানুষকে তুমি বোকা বানিয়ে রাখতে পারবে, কিন্তু সব সময় সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। সেটা আজকে প্রমাণিত সত্য। এবং এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রচারের ফানুসটা দিয়ে একটা উপঢৌকন, সেই উপঢৌকন দিয়ে প্রকৃত সত্যগুলোকে চাপা দিতে চেয়েছিল। আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে, একদিকে নারীর সুরক্ষা, হাথরাসে যাও কি অবস্থা, ভারতবর্ষের গণতন্ত্র, এই যে সংবাদ মাধ্যমের কি অবস্থা ডবল ইঞ্জিন স্টেটগুলোতে। আজকে হাথরাসে যে খবর করেছিল সিদ্দিক কাপ্পান, সে কোথায়? তার মা তো মা মারা গেছে, আমি যদি খুব ভুল না করি, এবং সে তার মায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি, বাড়ির লোক জানে না। গৌরী লঙ্কেশের ঘটনা আমরা ভুলে যাইনি। ত্রিপুরা, পাশের রাজ্য, বিজেপির বিরুদ্ধে খবর করেছে বলে তাদের হাউসটা পুরো জ্বালিয়ে দেওয়া হলো। বাংলাতে তো আমাদের বিরুদ্ধে এত সংবাদ মাধ্যম প্রতিনিয়ত এত কুৎসা করে, মিথ্যে কথা বলে, আমরা কটা সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়েছি। সুতরাং এইটাই কি ডবল ইঞ্জিন স্টেটের নমুনা? ভারতবর্ষের মানুষ তো দেখছে যে ডবল ইঞ্জিন স্টেট মিনস নারীর নিরাপত্তা নেই। ডবল ইঞ্জিন স্টেট মানে গ্যাসের দাম বাড়া, রান্নার গ্যাসের দাম বাড়া, পেট্রোল ডিজেলের দাম বাড়া। ডবল ইঞ্জিন স্টেট মানে মেয়েদের অধিকারকে খর্ব করা। ডবল ইঞ্জিন স্টেট মানে কত দলিত হত্যা হয়েছে 2014 সালের পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে, কত তফসিলি জাতি উপজাতির মানুষ তাদেরকে খুন করা হয়েছে। যে ভারতবর্ষটা আম্বেদকরের ভারতবর্ষ, সেই ভারতবর্ষে দাঁড়িয়ে দলিতদের ওপর এই অত্যাচার করতে নরেন্দ্র মোদী, অমিত শাহ একবার প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা চান। তার দলের সমর্থকদের বলুন যে না, এটা করবেন না। ভারতবর্ষের মানুষ তো আপনাদের ভরসা করে ভোট দিয়েছিল।
ভারতবর্ষের মানুষ আপনাকে এই জন্য নির্বাচিত করেনি যে একজন সাইকেলে করে প্লাস্টিকে কী নিয়ে যাচ্ছে, তার মধ্যে গরু আছে না পাঁঠা আছে না খাসি আছে, সেই মাংস দেখার জন্য। ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছিল দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য। দেশের এতজন মানুষ, আজকে পুলওয়ামার ঘটনা আমরা ভুলবো না কোনো দিন। কোন রাজনীতির শিকার সেনাদের পরিবাররা হয়েছে? যার গেছে তো ভাই তার গেছে, যার স্বামী গেছে তার স্বামী গেছে, যার ছেলে গেছে তার ছেলে গেছে। আজকে এই পরিবারগুলোকে নিয়ে যারা রাজনীতি করেছে তাদেরকে বলুন, ওরা কি সুখে দেখতে পারতো না যে ওখানে কত কেজি আরডিএক্স আছে? সেখানে অমিত শাহর পুলিশ তাদের এই ফেলিওর কি করে হয়? আজকে কাশ্মীরে কি হচ্ছে? ছেড়ে দাও, কাশ্মীর ছেড়ে দাও, শিলংয়ে কি হচ্ছে, শিলচরে কি হচ্ছে? শিলংয়ে অমিত শাহ যান, অমিত শাহ শিলংয়ে গিয়ে কি হচ্ছে কোনো মিডিয়াকে শিলংয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। কারা সেখানকার রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে? আজকে বাংলায় হলে তো উল্টে দিতেন, পাল্টে দিতেন, রাস্তায় শুয়ে পড়তেন সবাই। আর শিলংয়ে হচ্ছে বলে অমিত শাহ তিনি একবার মনে করেন না যে শিলংয়ের ঘটনা নিয়ে প্রকাশ্যে প্রেস বিবৃতি? আমরা দাবি করছি, বলুন যে শিলংয়ের মানুষের কি অবস্থা। আমরা দাবি করছি কাশ্মীরে কেন এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা চালু নেই, কেন এখনো পর্যন্ত মেহবুবা মুফতিরা প্রকাশ্যে কথা বলতে পারছেন না, কেন ওখানকার প্রেস মিডিয়া তাদেরকে স্বাধীনভাবে খবর করতে দেওয়া হচ্ছে না, এটার জবাব ওনার আগে দিন। সুতরাং গণতন্ত্রটা যখন কারাগারে বন্ধ হয়ে যায় সেই সময় থেকে আজকে মানুষ বলছে চোখ খোলা মুখ বন্ধ আর কতদিন, এটার থেকে মানুষ মুক্তি চাইছে। না না, সারা ভারতবর্ষের চিত্রটা যদি বাংলা তো ভারতবর্ষের বাইরে নয়। যদি কেন্দ্রের সরকার গার্জিয়ান, তা গার্জিয়ান কি করছে? গার্জিয়ান তো 24% বেকার তৈরি করেছে, আমরা 40% বেকারত্ব কমিয়েছি বাংলায়। তা গার্জিয়ানের উচিত একটু সন্তানকে দেখে শেখা। আমি এই তথ্যটা তোমরা জানো, এই যে বাংলায় বেকারত্বের কী হাল, বাংলায় বেকারত্বের কী হাল মানে সারা ভারতবর্ষে যখন 24% মানুষ তারা বেকার হয়েছেন, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন 40% মানুষকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছেন এই পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতেও। তা আমরা তো কেউ বলি না যে আচ্ছা পুরুলিয়া, বাঁকুড়া, রুক্ষ সূক্ষ্ম জেলাগুলোতে এই যে মাটির সৃষ্টি বলে একটা প্রকল্প হচ্ছে, যান গিয়ে দেখুন কত পরিযায়ী শ্রমিক, তারা তো এখানে আটকে আছে। তারা কি করছে? অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কেন পুলিশ পেটাচ্ছে? কই এখানে তো পরিযায়ী শ্রমিকদের কোনো ক্ষোভ বিক্ষোভ হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবার তুমি আমাকে যদি বলো ভারী শিল্পের কারখানা, আমি জানি এই প্রশ্নগুলো, আজকেও আর এক জায়গায় বলেছি, সেটা বৃহৎ শিল্প। 135টা বড় শিল্প হয়েছে বাংলায় 135টা বড় শিল্প হয়েছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তোমার ইন্টারভিউ শেষে আমি দিয়েও দেবো যে কোথায় কি হয়েছে বাংলায়। এই যে পারসেপশান, 2006 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা পারসেপশন সিপিআইএম তৈরি করেছিল যে শিল্প বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিল্প বিরোধী হয়, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর বাংলায় কটা কারখানা করেছিল? তুমি বলো দেখি, তুমি তো সাংবাদিকতা করো, বলো কটা কারখানা করেছিল ওই সময়? অনেকগুলো করেছিল। 19টা কারখানা হয়েছিল। ডানকুনি টু লুধিয়ানা ফ্রেট করিডর হয়েছে, লোকোমোটিভ কারখানা হয়েছে। এবার আমাকে বলো ওই 19টা যে কারখানা হয়েছে সেই 19টা কারখানার প্রেজেন্ট স্টেটাস কি? কটা ছেলে, বাংলা ছেড়ে দাও, ভারতবর্ষের কটা ছেলে সেখানে? তুমি জানো সেই কারখানার গেটগুলো পর্যন্ত খোলা হয়নি, কারখানার গেটগুলো পর্যন্ত খোলা হয়নি। সুতরাং যারা নীতি কথা বলছে, যারা শিক্ষা দিচ্ছে, মমতা ব্যানার্জি যে কারখানাগুলো করে গেছিলো ওই কারখানাগুলো ওদেরকে আগে খুলতে বলো। আগে ভারত, শুধু বাংলা নয়, ভারতবর্ষের মানুষ, ইউপি বিহারের ছেলেদের চাকরি দিন, বাংলার ছেলেদের চাকরি দিন, যেখান থেকে পারবেন ভারতবর্ষের নাগরিক বেকার যুবকদের চাকরি দিন। ওই কারখানার গেটগুলো আগে খুলুন, তারপরে বাংলাকে জ্ঞান দেবেন। কেন বাংলায় আমি একটা কোম্পানির নাম বলছি না, নামজাদা কোম্পানি, সেই কোম্পানি বাংলায় আসবে, চুক্তি সই হয়ে গেছে, জমি দেখা হয়ে গেছে, তার দপ্তরে চলে যাচ্ছে ইডি, তার দপ্তরে চলে যাচ্ছে ইনকাম ট্যাক্স, আইটি, তার দপ্তরে চলে যাচ্ছে সিবিআই। অর্থাৎ বাংলায় কারখানা করতে গেলে যদি শিল্পপতিদের সিবিআই এর নোটিশ পেতে হয়, তাহলে এইভাবে কি বাংলাকে রোখা যাবে? বাংলা তো লক্ষ্মীর ভাণ্ডার, বাংলাকে ভাতে মারা যায় না। আমরা ছোটোবেলা থেকে জানি বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। আজকে একবার নয় 6বার কৃষি কর্মণে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের সরকার কৃষি কর্মণে ফার্স্ট প্রাইজটা দিতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাকে এইসব করে ভাতে মারা যাবে না। আমি আপনাদেরকে আবার বলছি, সিঙ্গুর নিয়ে এত কথা, যে সিঙ্গুরের 400 একর জমি ইচ্ছুক কৃষকদের জমি, সেই জমিতে কারখানা হচ্ছে, যান প্রসেস শুরু হয়েছে। বাকি যে জায়গাগুলো যেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব, তোমরা বলো ল্যান্ড ব্যাংকের এই আইডিয়া কোনো দিন ছিল? পশ্চিমবঙ্গ সরকার তো এটা করেছে, এটা রাজ্যের ল্যান্ড ব্যাংক, এসইজেড স্পেশাল ইকোনমিক জোন। আমরা 2006 সালে বলেছি যে আমরা এসইজেডের বিরুদ্ধে। কিন্তু এই রাজ্যপালই এই শিল্প সম্মেলনে প্রশ্ন করছে, একটা রাজ্যপালের কথা বাদ দাও, রাজ্যপালের কথায় পরে আসছি।
এসিজেড, এই যে স্পেশাল ইকোনমিক জোনের তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? আমরা লাঠি গুলি দিয়ে মানুষের জমি অধিগ্রহণ করব না, এটা আমাদের শপথ। লাঠি গুলি তো লাগেনি, ভাঙড়ে হয়নি, যারা করেছিল তারা শান্ত হয়ে গেছে। লাঠিগুলি তো লাগেনি, উইপ্রো করেনি, ইনফোসিস করছে না। ডানকুনি থেকে দুর্গাপুর পর্যন্ত যাও, 7টা সিমেন্টের কারখানা পাবে। বড় শিল্প নয়, কত ছেলের চাকরি হয়েছে। সুতরাং এই মিথগুলো, বাংলায় তো কিছুই হচ্ছে না, এই যে কিছুই হচ্ছে না, আসলে কি কি হচ্ছে এগুলো সাধারণ মানুষের জানা দরকার। 2 লাইন লিখে দিলে হয় না, একটু চোখ খুলে তাকালে বোঝা যায় যে কি অবস্থা। ওনার কোটি কোটি টাকার হিসেবটা উনি আগে দিন। কোথার থেকে টাকা তুলেছেন, যেটা ডায়েরি পাওয়া গেছে, জৈন হাওলা কেস। তা জৈন হাওলা কেসের উনি আগে বলুন যে এটা কোন ধনকর। আমি তো বলেছিলাম যে এটা হচ্ছে গোবর নর, নট গভর্নর, এটা হচ্ছে গোবর নর। 13ই, আমি যদি খুব ভুল না করি, আমাদের রেজাল্ট বেরিয়েছে 13ই মে 2021। মিটিংয়ের মাঠে প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, কাঁদতে কাঁদতে শপথ নেওয়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই রাজ্যপালকে 13ই মে রাজভবনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাতে হচ্ছে। বিজেপির দালালি করে রাজ্যপালকে কিছুটা, তার তো একটা অ্যাক্টিভিটি থাকবে, কিছু তো করতে হবে তাকে। আজকে বিজেপি এই কাজগুলো করছে, সব এজেন্সি। দেখো না, গণতন্ত্রের সবকটা কাঠামো যখন এইভাবে বিজেপি দলতন্ত্র কায়েম করতে চায়। আজকে রাজ্যপাল এত কথা বলেন, আচ্ছা ত্রিপুরার রাজ্যপাল তো ওখানকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন না, ইউপির রাজ্যপাল তো প্রশ্ন তোলেন না। আলিগড়ে আজকে বাংলার পুলিশ, উত্তরপ্রদেশে আলিগড়ে বাংলার পুলিশ একজনকে অ্যারেস্ট করতে গেছে। আলিগড়ের বিজেপির সমর্থকরা বাংলার পুলিশকে একটা জায়গায় বেঁধে পিটিয়েছে। কটা ন্যাশনাল মিডিয়া খবর করেছে জিজ্ঞেস করুন তো। এটা ইউপির গণতন্ত্রের অবস্থা। ইউপির রাজ্যপাল কি করছেন? অমিত শাহর উচিত ছিল না তাহলে এটা নিয়ে একটা পুলিশের গায়ে হাত দিয়েছে, ইনভেস্টিগেশন একটা টিম গঠন করে ওখানে এনএইচআরসিকে পাঠান, ত্রিপুরা এনএইচআরসি পাঠান। রাজ্যপাল বড় বড় কথা বলছেন, রাজ্যপাল নিজে বাংলার জন্য কি করেছেন? বাংলার জন্য গিয়ে দাবি করুন, যান পশ্চিমবঙ্গের নামটা আমরা তো কবে থেকে বাংলা করতে বলছি, দাবি করুন। আমরা জিএসটি বাবদ কত টাকা পাই? 86,000 কোটি টাকা। রাজ্যপাল গিয়ে অমিত শাহকে বলুক যে আমার রাজ্যের, উনি তো রাজ্যের অভিভাবক, রাজ্যপাল গিয়ে বলুন যে অমিত শাহ আপনি দয়া করে বাংলার এই প্রাপ্য টাকাটা ফেরত দিন, এটা তো আমাদের হকের টাকা, সেই টাকা কেন দেবেন না? রাজ্যপাল সেই ভূমিকা পালন করেন না। রাজ্যপালকে বেঁচে থাকতে গেলে সকালবেলা উঠে উনি এটা টুইট করেন, টুইটারের রাজ্যপাল, ঠিক আছে? সুতরাং এই রাজ্যপাল নিয়ে এটা আমাদের কমিক রিলিফ। আমরা যারা বাংলা থেকে ছোটবেলায় রাত্রি 9টার সময় আমাদের মিরাক্কেল হতো, হাসতাম দেখে, একটা কমিক শো হয়, এখন রাজ্যপাল হচ্ছে আমাদের বাংলার কমিক রিলিফ। ভালো, মানুষ দেখে হাসে, সবসময় মন খুললে ভালো লাগে। এই ভারতবর্ষের অবস্থা, কারো চাকরি নেই, এত রান্নার গ্যাসের দাম, এর মা বোনেরা একটু হাসেন রাজ্যপালকে দেখে, আমাদের কমিক রিলিফ। ভালো, আমরাও তো বলেছি, আরে আমরা প্রথম দিন বলেছি, আমাদের জাগো বাংলা পড়ো, যেদিন ইলেকশন হয়েছে, ডিক্লেয়ার হয়েছে, তার পরের দিনে আমরা বলেছি, আমরা নির্বাচন কমিশনকে তারপরে চিঠি দিয়েছি, আমরা 3টে কেন্দ্রে কেন করলেন, 7টা কেন্দ্রেই করে দিন। আমরা তো সবচেয়ে বেশি খুশি হতাম 7টা কেন্দ্রে যদি উপনির্বাচন হতো। এই ডিসিশন তো ইসি ইলেকশন কমিশন নিয়েছে, এই ডিসিশন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। তাই ইলেকশন কমিশন এখন বিজেপির কথা কেন শুনছে না, আমি জানি না কার কথা শুনছে না। মানে দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর মধ্যেও কি ঝগড়া ঝামেলা আছে নাকি? সুতরাং ইলেকশন কমিশন কি করেছে এটা আর বলতে বাকি রাখে না। আমরা শীতলকুচি ভুলে যাইনি, 4জন ভাই তারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, সেই অপরাধে তাদেরকে তাদের বুকে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল। এই সিবিআই তো এসেছে, দেখবো কতজন সেন্ট্রাল ফোর্স অ্যারেস্ট হয়, আমরা এটা দেখতে চাই। সুতরাং এই করোনা নিয়ে এই কথা এসব বলে কোনো লাভ নেই। যিনি বলছেন, যে বিজেপি দল বলছেন, সেই বিজেপি দলের ভবানীপুরের প্রার্থীকে আগে বলুন মাস্ক পরে প্রচার করবার জন্য। ইলেকশন কমিশন নোটিশ দিয়েছে। কে রাস্তায় থাকে না? ববি হাকিম ঝড় হলে, বন্যা হলে রাস্তায় থাকে না? মমতা ব্যানার্জি নিজে করোনার সময় তো রাস্তায় ছিলেন, উনি কোথায় ছিলেন? ওনার দলের নেতারা কোথায় ছিলেন? এত ইলেকশনের সময় নরেন্দ্র মোদী 80বার, আর করোনার সময় একবারও নয়। যখন ঝড় হয়, আমফান হয়, তখন মমতা ব্যানার্জি, আর ভোটের সময় নরেন্দ্র মোদী। তা ভবানীপুরের মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এটা দেখছে না? রাস্তায় যারা থাকেন, তৃণমূল কংগ্রেস দলটা ওই বিজেপির, ওদের একটা অফিস আছে নতুন, হেস্টিংসের পার্টি অফিস, ওই ঠান্ডা ঘরের দল নয়, পার্টিটা তৈরি হয়েছে রাস্তায়, জানো তো? কংগ্রেসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি যখন বেরিয়ে এসেছিল, কংগ্রেস ইনডোরে মিটিং করছিল, আর মমতা ব্যানার্জি আউটডোরে মিটিংটা করে বলেছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করছি। তৃণমূল কংগ্রেস দলটা রাস্তার দল। তৃণমূল কংগ্রেস নেতা একজন, কর্মীও 1000জন। নেতাও রাস্তায় থাকে, কর্মীরাও রাস্তায় থাকে। তুমি এখন গিয়ে রাস্তায় বেরিয়ে দেখো, সব নেতারা তৃণমূল কংগ্রেসে, কেউ ঠান্ডা ঘরে বসে নেই।
না না, অকল্পনীয় ব্যাপার কিছু নেই। সেই 2006 সালের ঔদ্ধত্য, ওরা 30 আমরা 235, বুদ্ধবাবু বলেছিলেন, তারপর থেকে পতন শুরু। সুতরাং একটা লাইন আছে, অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা। অহংকার পতনের মূল, সেই অহংকার তো সিপিআইএমের ছিল। আর এখানে যে শ্রীজীব বাবু দাঁড়িয়েছেন, আইনজীবী, ভোলেবালার ছেলে ভালো ছিল। আমি তো ভাবছিলাম বেচারা শতরূপটাকে পাঠালে হতো, তার কারণ 3বার কসবায় হেরেছে। তারপরেও ফটফট ফটফট, মমতা ব্যানার্জি কেন ভবানীপুরে দাঁড়াবে, মমতা ব্যানার্জি কেন ওখানে যাবে, মমতা ব্যানার্জি কেন এখানে যাবে। সূর্যকান্ত মিশ্রদের উচিত ছিল শতরূপ ঘোষকে ভবানীপুরে পাঠানো। দেখতাম যে 3বার হ্যাট্রিক করা, এটাও তো ইতিহাস বলো, সিপিএমের এটাও ইতিহাস। মানে ওকে বাঁধিয়ে রাখার মতো, লেনিন স্ট্যালিন, আর তার পাশেই হচ্ছে কোচি স্ট্যালিন বলে ওর ছবিটা, সিপিএম পার্টি অফিসে বাঁধিয়ে রাখা উচিত। যাই হোক, সিপিএম বাম শূন্য, এটা নিয়ে কিছু বলবো না, এটা সিপিএমের নিজের দোষ। ত্রিপুরার মানিক সরকাররা বুঝতে পারছেন যে তৃণমূল আর বিজেপির কী তফাৎ। তার কারণ ওরা তো বিজেপিকে দেখেছে, আর এখানকার এই ফ্ল্যাটে বিপ্লব করা নেতারা, ওরা তৃণমূলকে দেখছে। আমরা একটা সিপিআইএমের পার্টি অফিসে হাত দিইনি, কোনো লেনিনের মূর্তি ভাঙা হয়নি, ধর্মতলায় এখনও আছে, কোনো পেরিয়ারের মূর্তি ভাঙা হয়নি, কোনো স্ট্যালিনের মূর্তি ভাঙা হয়নি। যাক ত্রিপুরায় বুঝিয়ে দেবে বিজেপি কী জিনিস। আমরা সেই জন্য, দেখো, আমরা মনে করি বাংলাটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান। এই পীঠস্থান থেকে দেখে সব রাজ্যগুলো শিখুক, মানে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, এই রাজ্যগুলো শিখুক। আর একটা লেটেস্ট নিউজ দিয়ে রাখি, গোয়া বিজেপির সরকার, গোয়ায় দুয়ারে সরকার মডেল আমাদের সরকারের, ওটাকে বিজেপির সরকার কপি করে ওখানে চালাচ্ছে। সুতরাং বাংলা মডেল, কেউ মানুক আর না মানুক, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা প্রমাণিত।